তাদেরকে যদি অ্যাবসেন্ট করা না যায়, তাদেরকে যদি সাসপেন্ড করা না যায়, তাহলে জুনিয়র ডাক্তাররা কীভাবে সেলফ ফিল করবে? তাহলে সেই জায়গা থেকেই আমরা আমাদের বলার যেটা, যে এই ঘটনা 9 তারিখের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাথে কে বা কারা জড়িত, এই ঘটনার মোটিভ কী ছিল, সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে এই জায়গাটা আমরা জানতে চাই, তাহলে আমরা সুরক্ষিত ফিল করব। আইপিডি ওপিডি নিয়ে যে আমরা এসেনশিয়াল সার্ভিস অন করেছি, শুরু করেছি, আমরা কাজও করছি। ওপিডি পরিষেবার দিক থেকে আমাদের সিনিয়র চিকিৎসকরা দিচ্ছেন, ওপিডি পরিষেবা চলছে। আমাদের কর্মবিরতি সম্পর্কে যাবতীয় যা সিদ্ধান্ত, আমরা 5টার সময় অলরেডি মিটিং, 6টার সময় অলরেডি মিটিং ডেকেছি। সেই মিটিং সম্পর্কে যা সুনির্দিষ্ট কর্মসূচি উঠে আসবে সেটা আপনাদের কাছে রাখবো। কিন্তু আদালত আরো একটা বিষয় বলছে যে এই প্রসঙ্গটা উঠে এলো আলোচনায়, যে অনেকে এখনো পর্যন্ত হাসপাতালে কাজে রয়েছেন যারা এই ঘটনায় অভিযুক্ত। আপনারা সেই বিষয়ে একদমই তাই। তাহলে শুরুর দিন থেকে আমরা যেটা বলে আসছি, যে এই ঘটনায় যে বা যারা জড়িত বা যাদেরকে সন্দেহের জায়গাতে আসছে, তাদেরকে ইমিডিয়েট আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা, না হলে আমরা সুরক্ষিত ক্যাম্পাসের মধ্যে কীভাবে ফিল করব? তাহলে আরজি করার কাছে এই ঘটনা যেমন সত্য, সেই জায়গা থেকে আমরা বারবার চেয়েছি যে এই ঘটনার মোটিভ কী, সেই মোটিভকে সামনে আনা এবং এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা, মানে আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা, কোর্ট সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন চলছে তার মধ্য দিয়ে। তাহলে সেই জায়গা থেকে আজকে কোর্ট যদি মনে করে, মহামান্য সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এই ঘটনার সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা প্রয়োজন, তাহলে সেটাকে ওয়েলকাম, অবশ্যই ওয়েলকাম। তারা যে পদে যারা রয়েছেন তাদের কি সেই পদে রেখে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া নিরপেক্ষভাবে সম্ভব? একদমই সম্ভব নয় বলে আমরা তো শুরুর দিন থেকে বলছি যে এই ঘটনার সাথে যে বা যাদেরকে জড়িত মনে হবে, আপনারা তাদেরকে ইনভেস্টিগেশনের আওতায় আনুন, আইডেন্টিফাই করুন, অ্যারেস্ট করুন, শাস্তির ব্যবস্থা করুন। তাহলে সেই জায়গা থেকেই আমাদের যে দাবি সেটা একদম পরিষ্কার, যে এই ঘটনায় যারা আছে তাদেরকে অবিলম্বে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই বিষয়টিও রয়েছে যে এখনো পর্যন্ত যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে তোমাদের নিরাপত্তা জনিত বা তোমাদের সেফটি সিকিউরিটির প্রশ্নে, তার 50% কোনো কাজ হয়নি। 30% অক্টোবর পর্যন্ত সময় চাওয়া হয়েছে। এই জায়গাটাতে আমরা আগের দিনেও বলেছি, আজকেও বলছি, এবং যেটা আমরা যে সত্যি কথা বলছি সেটাও সুপ্রিম কোর্টে প্রকাশ হলো। তাহলে কোথা থেকে পার্সেন্টেজ পেয়েছে আমরাও সেটা এফিডেভিটটা চেক করে দেখব। কিন্তু আমরা পরিষ্কারভাবে যেটা বলতে পারি, সেটা এখনও বলতে পারি, সেটা এটাই যে সিসিটিভি নিয়ে আরজিকরের বুকে, স্পেসিফিকলি আরজিকর যদি বলতে হয়, এবং বিভিন্ন কলেজগুলোতেও যেটা আছে, সিসিটিভি নিয়ে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে, এটা ঠিক। বাকি মেল ফিমেল ওয়াশরুম, অনকল রুম, প্যানিক বাটন, আমরা যে চেয়েছিলাম যে বেড স্ট্যাটাস সম্পর্কে, রেফারাল সিস্টেম সম্পর্কে, এইগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো ওয়ার্ক অফ প্রোগ্রেস কিচ্ছু আরজিকরের বুকেও হয়নি, অন্যান্য কলেজের বুকেও হয়নি। তাহলে সর্বব্য যে এটা মিথ্যে কথা, আজকে কোর্টের অন্দরেও সেটা প্রতিষ্ঠিত হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন 50% কাজ 15ই অক্টোবরের মধ্যে করার একটা ভার্ডিকের জায়গা, খুব সম্ভবত যেটুকু শুনলাম সেই জায়গা থেকে এটা উঠে এসেছে। তাহলে আমরাও চেয়েছিলাম যে চিফ সেক্রেটারির কাছ থেকে যে আলোচনা হয়েছিল, তারপর 10 দিন অতিবাহিত হয়ে গেল, তো তাহলে তারপরেও কেন এখনও এই গড়িমসি? তাহলে অতি দ্রুততার সাথে এই কাজগুলো যদি না হয়, তাহলে আমাদের দিক থেকে যে কাজে ফেরার জায়গা, আমরা তো বারবার বলছি আমরা কাজে ফিরতে চাই, কাজ করতে চাই। এসেনশিয়াল সার্ভিসের মধ্যে আমরা অন করেছি, ওপিডি সার্ভিসের দিক থেকে আমাদের সিনিয়র চিকিৎসকরা সর্বোচ্চভাবে হেল্প করছে। তাহলে এই জায়গাটা তো কাজের প্রশ্নে যে আমাদের নমনীয়তার জায়গা, সেটা তো আমরা সম্পূর্ণভাবে রেখেছি। কিন্তু যদি এখনও আমরা ওয়ার্ক অফ প্রোগ্রেসের জায়গাতে এইটুকু জায়গা যদি থেকে থাকে, তাহলে কিভাবে আমরা এসিওর হতে পারি যে কনফিডেন্স বিল্ড আপের কথা বলেছে, সেই কনফিডেন্স কিভাবে গড়ে উঠতে পারে? কিন্তু তোমাদের আইনজীবী নিজেই বলে, আপনারা শুনলেন জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে কিন্তু বক্তব্য রাখা হচ্ছে না। যেই জায়গাটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পুরোটা আমরা শুনবো, কোর্টের অর্ডারটা আমাদেরকে দেখতে হবে কি আছে, সেই জায়গাটা থেকে এই জায়গাটা নিয়ে বিস্তারিত কমেন্ট করার দরকার। কিন্তু যেটা বলি সেটা হচ্ছে যে এসেনশিয়াল সার্ভিসের পার্টের মধ্যে আইপিডির যে পরিষেবা, যে পেশেন্টটার ওটি হলো, ওটি করার পর সেই পেশেন্টটাকে কি আমরা দেখতে যাচ্ছি না? দেখতে যাচ্ছি। তাহলে আইপিডি পরিষেবাটা যেটুকু এমার্জেন্সির সাথে লিঙ্কড, সেই পরিষেবাটা আমরা দিচ্ছি। ওপিডি পরিষেবার দিক থেকে আমাদের মেডিকেল এমওটিআর যারা, তারা একটা অংশ কাজে ছিল, সিনিয়র চিকিৎসকের একটা অংশ কাজে ছিল, হ্যাঁ জুনিয়র ডাক্তাররা কাজে ছিল না। তাহলে স্পেসিফিকলি যদি বলেন যে জুনিয়র ডাক্তাররা ওপিডি পরিষেবার মধ্যে ছিল কি ছিল না, এই নিয়ে কোর্টের অর্ডারটা দেখলে আমাদের দিক থেকে পরবর্তী যা কর্মসূচি নেওয়ার মিটিংয়ের পর, সেই কর্মসূচির পক্ষ থেকে মানে কমপ্লিট সিজার তুলে নিচ্ছি কি তুলে নিচ্ছি না, এটা মিটিংয়ের পর আমরা বলতে পারবো। সাগর দত্তের ঘটনা সম্পর্কে বলা হচ্ছে যে রোগীকে দেখেননি চিকিৎসক, তাই মৃত্যু। এইটা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে এই কথাটা একদমই সত্য নয়। একজন রুগী ভর্তি হচ্ছে একটা মেডিসিন ফিমেল ওয়ার্ডে, তাহলে একজন চিকিৎসক না দেখে কীভাবে ভর্তি হলো? তাহলে এই কথাটা একদমই মিথ্যে কথা। এবং যে কথাটা মানে এই কথাটা পুরোপুরি সত্য নয়,
যে জায়গাটা থাকছে যে ওপিডিতে ভর্তি হওয়ার পর সেখানে যে হাউস স্টাফ ছিল, পিজিটি ছিল, আরে আমরা তো সেখানকার যারা জুনিয়র ডাক্তার ছিল তারা সেই পেশেন্টকে অ্যাটেন্ড করেছে, তারা সেই পেশেন্টকে দেখেছে। দেখার পর যে সমস্যাটা তৈরি হলো, পেশেন্ট যখন ক্রিটিক্যাল হলো, তাকে যখন ক্রিটিক্যাল কেয়ারের বেডের প্রয়োজন হলো, সেই জায়গায় বেড নেই কেন? তাহলে এই বেড সংখ্যা হসপিটালের মধ্যে নির্ভর করে কার দ্বারা? তাহলে রাজ্য প্রশাসন যদি আজকে বেডের ক্রিটিক্যাল কেয়ারের বেডের অপ্রতুলতার দায় যদি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে দেয়, তাহলে তো তাদের যে মানে ইনফ্রাস্ট্রাকচারগত যে ল্যাকের প্রশ্ন, সেই প্রশ্নটাই তো তারা চিহ্নিত করছে। আবার যদি বলতেই হয় যে জুনিয়র ডাক্তার এই পেশেন্টকে অ্যাটেন্ড করলো না, তাহলে জুনিয়র ডাক্তার ছাড়া একটা মেডিকেল কলেজে আর কোনো চিকিৎসক নেই। তাহলে হেলথ রিক্রুটমেন্টের কি অবস্থা, সেই অবস্থাটাও আমাদের রাজ্য প্রশাসনের কাছে বার্তা থাকবে। তাহলে এই জায়গাগুলোকে নিয়ে সবটা বলা উচিত। যদি এইটা বলা হয় যে জুনিয়র ডাক্তার পেশেন্টটাকে দেখেনি, আমি জুনিয়র ডাক্তার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের সদস্য হিসেবে আমি মনে করি এই কথা সম্পূর্ণরূপে সত্য নয়। এর আগে 7 জনকে সাসপেন্ডের দাবি তোলা হয়েছে, রাজ্য বলছে যে সিবিআই তালিকা দিক। সেই 7 জন কারা যাদের সাসপেনশন চাইছেন আপনারা? তদন্ত নিরপেক্ষ হবে না তাদের নামে? এই 7 জনের যে তালিকার কথা বলছেন, এটা আমাদের অ্যাডভোকেটের সাথে কথা বলে তারপর আমি বলতে পারবো। এই মুহূর্তে আমাদের জানা নেই। না, এর আগে রাজ্য সরকারের তরফে যখন সুপ্রিম কোর্টে মৃত্যুর সংখ্যা দেওয়া হয়েছিল সেটা নিয়েও তোমরা বিভ্রান্তির অভিযোগ করেছো। আজ সাগর দত্ত যে ইস্যুতে আবার একটা মেডিকেল কলেজে কর্মবিরতি চলছে এবং তোমরা জানিয়েছিলে যে তোমরা কি করবে, পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেব, সেই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে তোমরা বলছো যে ঠিক তথ্য তুলে ধরা হলো না, অসত্য তথ্য তুলে ধরা হলো না। বারবার এই ঘটনাগুলো ঘটছে কেন? কোথাও তো এটাও তো আস্থার জায়গা। একদমই তাই, একদমই তাই। যেটা হচ্ছে যে যদি একটা ডক্টর এবং পেশেন্টের মধ্যে সম্পর্কের বিল্ড আপ করতে হয়, তাহলে দুটো জিনিস লাগে। এক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, আর এক হচ্ছে সদিচ্ছা। তাহলে আমরা কর্মবিরতিতে ছিলাম, সেটা যেমন ঠিক, আমরা কর্মবিরতি আছি সেটা যেমন ঠিক, তাহলে চিকিৎসকদের অপ্রতুলতা এটাও যেমন একটা বাধা, আর একটা বাধা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। সাগর দত্তের যে ঘটনা, সেই ঘটনাকে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে যে ক্রিটিক্যাল কেয়ার বেড যদি না থাকে, ওখানে যদি 1000 জন জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক এবং মানে সবচেয়ে দুনিয়ার বড় চিকিৎসকও যদি দাঁড়িয়ে থাকে, তাহলে তার দিক থেকেও ইনফ্রাস্ট্রাকচারগত যদি জায়গা না থাকে, তাহলে সে কীভাবে পেশেন্টকে বাঁচাবে? সে তো ভগবান নয়, সে একজন চিকিৎসক। তার জায়গা থেকে তার সুস্পষ্ট কিছু জিনিস প্রয়োজন হয় একজন মানুষের চিকিৎসা করতে গেলে। ওষুধ লাগে, ইনফ্রাস্ট্রাকচার লাগে। তাহলে সেই ইনফ্রাস্ট্রাকচার যদি ক্রিটিক্যাল কেয়ার বেড না পায়, যদি পেশেন্টকে ইন্টুবেশন করতে হয়, তার ইনস্ট্রুমেন্ট জিনিসপত্র যদি না পায়, তাহলে সে সেখানে কীভাবে তার চিকিৎসা কন্টিনিউ করবে? তাহলে এই জায়গাটাকে অ্যাভয়েড করে যদি যায়, তাহলে আমরা মনে হয় সাগর দত্তের যে ঘটনা ঘটেছে তার সাথে জাস্টিফাই করা হবে না।